দেখেন পৃথিবীতে এখনও মানুষ যুদ্ধের জন্য অপেক্ষা করে এবং যুদ্ধ যেমন একটা দর্শনীয় ব্যাপার, উদযাপনের ব্যাপার। তো এইটা এর চেয়ে আনফর্চুনেট তার কিছু হতে পারে না। এবং আপনি ঠিকই বলেছেন, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে প্রচুর এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেখানে। হ্যাঁ, প্রত্যেকের ধ্বংস দেখার জন্য, মানে যারা এই যুদ্ধে আপনার ইরানকে সমর্থন করতেছে তারা অপেক্ষা আছে ইরান কখন একটা মিসাইল মারছে এবং সেটা তেল আবিবে হোক বা হাইফাতে কী পরিমাণ ক্ষতি ঘটায় সেটা দেখার জন্য লক্ষ লক্ষ জনতা অপেক্ষা করছে, আবার ইসরায়েলপন্থীরা অপেক্ষা করছে। সো এইটা যুদ্ধ যে একটা দর্শনীয় কাঙ্ক্ষিত উদযাপনের বিষয় হতে পারে, লাইক ফুটবল খেলার মতো। হ্যাঁ, এটা টুইটারে, সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে গেলে দেখা যায়। এবং এই যে উদযাপন, মৃত্যুর এই উদযাপন, এইটা আসলে এইটা যদি চলতে থাকে তাহলে আমরা এই সিভিলাইজেশনের কোনো ভবিষ্যৎ আছে এটা তো কোনো সুস্থ মানুষ বলতে পারে না। এবং এটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি এই ধরনের উন্মাদনা চলতে থাকে। দেখেন, একটা কথা আছে, যুদ্ধের শেষটা শুধুমাত্র দেখে কে? মৃত। কোনো জীবিত মানুষ যুদ্ধের শেষ দেখে না। তারপরেও যুদ্ধ পৃথিবীতে হচ্ছে, সেখানে প্র্যাকটিক্যাল কতগুলো কারণ আছে। আমার আজকে দুইজন আলোচক, ওনারা দুইজনই অত্যন্ত এই বিষয়ে চৌকস এবং অভিজ্ঞ বিশ্লেষক। আমি এটার একটু জিওপলিটিক্যাল এবং অন্যান্য দিক থেকে যদি একটু দেখেন, গাজায় এই যে গণহত্যাটা চলতেছে লম্বা সময় ধরে, এই গণহত্যার মধ্য দিয়ে ইসরায়েলের অ্যাচিভমেন্টটা কি? বেসিক্যালি কোনো অ্যাচিভমেন্ট নাই। এবং ইসরায়েল যেটা মনে করছিল যে তারা এর মধ্য দিয়ে তাদের যে শত্রু হামাসকে তারা নির্মূল করে ফেলতে পারবে। এবং হামাস যেটা এখানে আলোচনায় উঠে আসলো, ইরানের একটা সহযোগিতায় বা প্রক্সি সংগঠন, তো হামাসকে নির্মূল করে ফেলতে পারবে, সেটা কিন্তু আদৌ করতে পারেনি, করা যায়নি। এবং অন্য দিক থেকে আপনি যদি চিন্তা করেন যুদ্ধটা এবং এই গণহত্যাটা ইসরায়েলকে এমনভাবে পোর্ট্রেট করছে যে ইসরায়েল সিভিলাইজেশনের শত্রু। এইরকম একটা গণহত্যাময় পৃথিবী এটা হতে পারে না। এবং প্যালেস্টাইনের এই গণহত্যা এইভাবে এভাবে চেয়ে দেখে যদি কোনো মানুষ পৃথিবীর সে যে ধর্মের, যে জাতির, যেই রাষ্ট্রের, যেই ভূমিরই হোক না কেন, যদি এইভাবে থাকে তাহলে তার হিউম্যান এসেন্স বলে আর কিছু থাকে না। ফলে এইটা এরকম একটা জায়গায় গোটা দুনিয়াকে নিয়ে যাওয়া শকিং, এটা সবার জন্য কালেকটিভ পানিশমেন্ট। হ্যাঁ, এরকম বাচ্চাদেরকে হত্যা করা, করা, আমরা আসলে এটা, হ্যাঁ, এটা ডেফিনেটলি শকিং। আসলে এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে সে বিষয়টা কথা বলবো এই জায়গায় এক সেকেন্ড একটু। ফলে এই যুদ্ধের ফলে ইসরায়েলের দিক থেকে দেখলো যে তার যদি আলটিমেটলি এখানে উইন করতে হয় তাহলে এটার যে মূল যে রোড, ইরানকে তার ধরতেই হবে এন্ড অফ দ্য ডে। এবং ইরানকে ধরার জন্য এইটা কি পারফেক্ট টাইম? উত্তর হলো হ্যাঁ, এটা পারফেক্ট টাইম। ইরানের ভেতরে মোসাদ, মানে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এত বেশি স্ট্রং, এত বেশি শক্তিশালী যে তারা অতর্কিত হামলা করে তাদের বাহিনীর 3 জন প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট যারা প্রায় 20 জন গুরুত্বপূর্ণ লোককে হত্যা করে মেরে ফেললো। এবং তারা অনায়াসে তাদের সমস্ত কিছুতে তাদের এক্সেস আছে, ইসরায়েলি মানে মোসাদের বলেন বা তাদের অনুগত লোকের। ফলে এরকম একটা এক্সেসেবল টাইম। এবং এর আগেও কিন্তু তারা দেখেন যে হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের যে প্রেসিডেন্ট মারা গেছে বলা হয়, সেটাও দেখা গেল যে সেখানেও আপনার মোসাদের হাত আছে। ফলে তারা এতটাই সক্ষমতা অর্জন করছে যে তারা একদম, যেটা খুব ওদের সবচেয়ে, এবারও কিন্তু ইরানে যে হামলাগুলো হয়েছে ইরানের ভেতর থেকে হয়েছে এবং বলা হচ্ছে এখানে মোসাদের লোক আছে, ভেতরে আছে, ব্যাপক মোসাদের লোক গ্রেফতারও হচ্ছে, আমরা এটা দেখতেছি। একজনের তো ইতিমধ্যে ফাঁসি হয়েছে, হ্যাঁ, মৃত্যুদণ্ড হয়েছে। ফলে এটা তো বেস্ট টাইম। আমি ইসরায়েলের পার্সপেক্টিভে ইসরায়েল যখন দেখতেছে হ্যাঁ সে সেই লেভেলে সক্ষমতা অর্জন করে ফেলছে, ভেতর থেকে করে ফেলছে, হ্যাঁ, তখন তো সে একটা হামলা করবেই। আরেকটা হলো যখন একটা দেশের 3টা বাহিনীর 3টা প্রধানই আপনি একই সাথে মারার মধ্য দিয়ে যখন আপনি যুদ্ধ শুরু করতেছেন, তখন যে দেশে আপনি এরকম একটা অ্যাম্বুশ করলেন সেই দেশে এমনিতেই পিছিয়ে থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হবে। এখানে বেসিক্যালি ইরান যুদ্ধ করছে না, ইরান বেসিক্যালি প্রতিরোধ করতেছে। এবং ইরান যদি প্রতিরোধ করে এবং এই প্রতিরোধটার কস্ট এত হাইলি হবে, এবং এটা আমি বলতেছি প্রথমত এটা তাহলে আনটাইমলি যুদ্ধ একটা ইরানের জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হইলো এই যুদ্ধে ইরান তারপর এটা বোঝা দরকার যে কস্টলি হবে আসলে কোন কোন ক্ষেত্রে, জনগণের জন্য, এবং সেক্ষেত্রে এই কস্টটা কিন্তু বহন করবে আমার মনে হয় যে পুরো বিশ্বের জনগণই। সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং যেটা হবে তখন সেটা হলো যে পোলারাইজেশন হইতে থাকবে, আস্তে আস্তে শত্রু মিত্র বিভাজিত হইতে থাকবে। হ্যাঁ, ইরানিয়ান রেজিম চেঞ্জের যে আলোচনাটা আসলো, আমার মনে হয় যে এখানে ইসরায়েলের দিক থেকে এটা বলা হচ্ছিল যে ইসরায়েল মনে হয় চায় রেজিম চেঞ্জ করতে, কিন্তু ইসরায়েল এটা অস্বীকার করছে, তারা রেজিম চেঞ্জ করতে চায় না। আর পারমাণবিক সক্ষমতার যে ব্যাপারটা বলা হলো, হ্যাঁ, পারমাণবিক সক্ষমতা অর্জন করা ইরানের জন্য শুধু মানে যা সময়ের ব্যাপার মাত্র, কারণ সে দীর্ঘদিন যাবত এই প্রক্রিয়ার মধ্যে আছে এবং
তার যে মিত্র চায়না এবং রাশিয়া, সেই মিত্র যখন দেখবে যে যুদ্ধটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে পজিশন নেওয়ার ব্যাপার চলে আসছে, তখন তাদের মিত্র হিসাবে, যখন আমি বলতেছি পোলারাইজেশনটা যখন কমপ্লিটলি একটা পজিশনিং এর জায়গায় চলে যাবে সুপার পাওয়ারগুলো, সোকল সুপার পাওয়ারগুলো, সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র অর্জন করার ব্যাপারটা অত কঠিন বা অত জটিল সমীকরণের মধ্যে আটকে থাকবে না। ধন্যবাদ।